নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি এসআই এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু আমরা নিয়ে এসেছি বাছাই করা গুরুত্বপূর্ণ পরীক্ষা আশায় উপযোগী কিন্তু কিছু প্রশ্ন। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি কিন্তু দেখবে। তাহলে চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতে সিন্ধু সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? ভারতে যে সিন্ধু সভ্যতার উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সর্বশেষ আবিষ্কৃত যে কেন্দ্রটি রয়েছে সেটার নাম হচ্ছে ধোলাবিরা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, কি পয়েন্টসগুলো, যেমন দেখো চানহু দারো যে নগরটি রয়েছে এর আবিষ্কর্তা কে রয়েছে? দেখো, এনজি মজুমদার। তারপরে রয়েছে কালীবঙ্গান, অমলান্দ ঘোষ, লোথাল আর রাও, বনওয়ালি আর এস বিস্ত, মেহেরগড় সভ্যতা এর আবিষ্কারক হচ্ছে জাফাসোয়া জারিস এবং ধোলাভিরা এর আবিষ্কার হচ্ছে জেপি যোশী। আবিষ্কারকের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন মৃত্তিকার অপর নাম ব্ল্যাক কটন সয়েল? কোন মৃত্তিকার অপর নাম ব্ল্যাক কটন সয়েল? দেখো, অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়ে থাকে ব্ল্যাক কটন সয়েল। এই যে কৃষ্ণ মৃত্তিকা, এই কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস বা তুলা চাষ খুব ভালো হয়ে থাকে, এর জন্য কিন্তু একে ব্ল্যাক কটন সয়েল কিন্তু বলা হয়ে থাকে। এবার আরও কিছু অন্যান্য মৃত্তিকা, সেগুলোতে কোন কোন চাষ ভালো হয় আমরা একটু জেনে রাখবো। যেমন দেখো, ল্যাটেরাইট মৃত্তিকায় কাজু বাদাম চাষ ভালো হয়ে থাকে, পার্বত্য মৃত্তিকায় চা, কফি ইত্যাদি চাষ কিন্তু ভালো হয়ে থাকে। এছাড়া লোহিত মৃত্তিকায় রাগি, জোয়ার, তৈলবীজ ইত্যাদি ফসল ভালো হয়। পলি মৃত্তিকায় দেখো ধান, গম, ইক্ষু বা আখ ইত্যাদি চাষ কিন্তু ভালো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, তিমির প্রধান শ্বাসঙ্গ হিসেবে কাজ করে কোন অঙ্গটি? দেখো, তিমির প্রধান শ্বাসঙ্গের নাম কি? সেটার নাম হচ্ছে লাং শ্বাসযন্ত্র হিসেবে কিন্তু কাজ করে। এবার আরও অন্যান্য প্রাণীর শ্বাসযন্ত্র আমরা জেনে নিব। যেমন দেখো, আরশোলার শ্বাসযন্ত্রের নাম কি? ট্রাকিয়া। মাছের শ্বাসযন্ত্র হচ্ছে ফুলকা। শামুক ও ঝিনুকের শ্বাসযন্ত্রের নাম কি? দেখো, ফুলকা এবং হচ্ছে ম্যান্টল পর্দা, উভয়ই কিন্তু। ব্যাঙাচির শ্বাসযন্ত্র মনে রাখবে ভালো করে, ব্যাঙাচির শ্বাসযন্ত্র হচ্ছে ফুলকা। আবার ব্যাঙের কিন্তু কি? ফুসফুস। ব্যাঙাচির ফুলকা, ব্যাঙের হচ্ছে গিয়ে ফুসফুস। তবে দেখো, অ্যামিবার শ্বাসযন্ত্রের নাম হচ্ছে সংকুচিত গ্রহবর। তারপর প্যারামোসিয়ামের হচ্ছে একই সংকুচিত গ্রহবর। স্পঞ্জের হচ্ছে দেহতল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে? আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গিয়ে ফ্রেয়ন গ্যাসীয় উপাদান। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ফ্রেয়ন। যার ফলে আন্টার্কটিকার ওজোন স্তর কিন্তু কি হচ্ছে বলো তো দেখি? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি? ক্ষমতার ব্যবহারিক এককের নাম হচ্ছে গিয়ে অপশন এ, ওয়াট, সঠিক উত্তর। এর পাশাপাশি আমরা কিছু একক আরও জেনে নিব। যেমন দেখো, প্রবাহ মাত্রার এককের নাম কি? অ্যাম্পিয়ার। তারপর দেখো, তড়িৎ আধানের এককের নাম কি? কুলম্ব। ঘাতের একক নিউটন পার সেকেন্ড। রোধাঙ্কের এককের নাম কি? দেখো, ওহম মিটার। স্মরণের এককের নাম কি? মিটার। লিন তাপ, ইম্পর্টেন্ট কিন্তু, লিন তাপের এককের নাম হচ্ছে জুল পার কিলোগ্রাম। দীপন প্রাবল্য এর এককের নাম কি? ক্যান্ডেলা। পদার্থের পরিমাণের এককের নাম কি? মোল। উষ্ণতার এককের নাম হচ্ছে কেলভিন। একক সংক্রান্ত প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে, তাই ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন, মানে বাতিল করতে পারেন বা বাদ দিতে পারেন? কত নং ধারা অনুযায়ী? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 356 নং ধারা। এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি করতে পারে? তার পদ থেকে বরখাস্ত করতে পারেন। এইবার ইম্পর্টেন্স সংবিধানের কিছু ধারা সম্পর্কে আমরা জেনে নিব। দেখো, সংবিধানের 51 নং ধারায় কি বলা আছে? মৌলিক কর্তব্য। ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য রয়েছে সেই মৌলিক কর্তব্য সম্পর্কে বলা আছে। তারপরে দেখো, 12 থেকে 35 নং ধারায় কি বলা আছে? মৌলিক অধিকার, যেখানে 6টি অধিকার সম্পর্কে কিন্তু বলা রয়েছে।
তারপরে দেখো 352 থেকে 56, ইম্পর্টেন্ট এই জায়গাটা ভালো করে মনে রাখবে। 352 থেকে 56 যেখানে বলা হয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তারপরে দেখো 368 নং সংবিধানের ধারা, যেখানে কিন্তু সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটার কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়া দেখো 324 থেকে 329 নং ধারা, যেখানে কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন যে নিযুক্ত হয়ে থাকে এই উল্লেখ কিন্তু রয়েছে এই 324 থেকে 329 নং। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু এটি হয়ে যাবে পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল তার মেয়াদের 1 বছর আগে। আচ্ছা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছে সেটা হচ্ছে 1951 সাল থেকে প্রথমবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, যেটা কিন্তু 5 বছর ব্যাপী হয়ে থাকে। 1951 থেকে 56 সাল পর্যন্ত ছিল এই পরিকল্পনার সময়কাল। হেরোড-ডোমার কৌশলের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে, যেটি কিন্তু 1951 সালে চালু হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি কিন্তু এই ব্যবস্থা চালু করেছে। এবার প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল সেটা মূলত ভারতের কৃষি এবং সেচ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু জোর দিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু স্থায়ী হয়েছে 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এই পরিকল্পনা কিন্তু জোর দিয়েছে দেখো কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে ভারী শিল্পের উপর কিন্তু জোর দিয়েছে। তারপর দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি কিন্তু স্থায়ী হয়েছে 1961 থেকে 1966 সাল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 74। এবার দেখো এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 74 থেকে 79, কিন্তু দেখো 78 সাল পর্যন্ত কিন্তু এটি চলেছিল এবং 79তে কিন্তু স্থগিত হয়েছিল। তারপর দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী 1980 থেকে 85। এর পরবর্তী আরও কিন্তু 5 বছর ব্যাপী কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চালু হয়েছে এবং 2014 সালে এটি কিন্তু নামটি কিন্তু পরিবর্তন করে রাখা হয়েছে কিন্তু নীতি আয়োগ। তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এই ব্যবস্থা চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকহিতবাদী নামে পরিচিত কে? লোকহিতবাদী নামে পরিচিত সঠিক উত্তর হলো অপশন বি, গোপাল হরি দেশমুখ। তিনি কিন্তু লোকহিতবাদী নামে পরিচিত, নামটা মনে রাখবে। এবার আরও কিছু নাম এবং তার সঙ্গে কোন ব্যক্তি জড়িত সেটা আমরা জেনে রাখবো। দেখো জগজীবন রাম যে নামে পরিচিত তার নাম হলো বাবুজি। তারপরে দেখো খান আব্দুল গফর খান কি নামে পরিচিত? সীমান্ত গান্ধী বা বাদশাহ খান। বাল্মীকি বলা হয়ে থাকে আদি কবি। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি রাজাজি নামে পরিচিত। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। তবে দেখো দাদা ভাই নওরোজি, ইম্পর্টেন্ট কিন্তু, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তবে দেখো আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে? মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে বর্তমানে 6টি, তার সঙ্গে আরেকটি অধিকার ছিল সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারকে বহির্ভূত করা হয়েছে কততম সংবিধান সংশোধনী? সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু হয়েছে। ইম্পর্টেন্ট তথ্য কিন্তু পরীক্ষার জন্য। এবার দেখো এই যে সংশোধনী ব্যবস্থা, এটা প্রথমবার চালু হয়েছে কত? দেখো 1950 সালে সংবিধান চালু হলো 26শে জানুয়ারি। 1951 সালে এই সংবিধান সংশোধন শুরু হলো, অর্থাৎ প্রথম সংবিধান সংশোধন কিন্তু হয়েছে 1951 সালে। তারপরে দেখো এই যে সংশোধন হয়েছিল এটা কততম সংবিধান? যেটা কিন্তু 9ম তপশিলে যোগ করা হয়েছে। সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণীসমূহের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বনের কথা বলা হয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতাকে 3টি শর্ত সাপেক্ষে সীমাবদ্ধ দ্বারা নতুনভাবে সংজ্ঞায়িত কিন্তু করা হয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী কোন কোন দিকে সংশোধন হয়েছে আমরা একটু জেনে রাখবো। দেখো ইম্পর্টেন্ট তথ্য কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের মনে রাখা জরুরি। 42তম সংবিধান সংশোধন 1976 সালে কিন্তু হয়েছে। এক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু চেঞ্জেস এসেছে এবং এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও কিন্তু বলা হয়ে থাকে এই সংশোধনীকে। 42তম সংশোধনী মনে রাখবে, সালটা হচ্ছে কত? 1976। এই দেখো এই যে সংশোধনীতে মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য কিন্তু বেশি বলে
মনে করা হয়েছে। তারপরে দেখো পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয়েছে, ইহাতে 10টি মৌলিক কর্তব্যেরও সংযোজন হয়েছে, যে মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে 10টি, তাকে সংযোজন করা হয়েছে। তবে দেখো লোকসভার যে কার্যকাল, লোকসভা পদাধিকারী ব্যক্তিদের 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা কিন্তু হয়েছিল। তবে দেখো সংবিধানের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ইত্যাদি বিষয়গুলো কিন্তু নতুনভাবে প্রস্তাবনার সঙ্গে কিন্তু সংযোজন করা হয়েছে। ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাগুলো প্রশ্ন আসে। তবে দেখো রাজ্য তালিকার দুটো বিষয় বন এবং শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত কিন্তু করা হয়েছে এই সংবিধান সংশোধনীতে। আচ্ছা, যেটা বলেছিলাম, এই যে সংবিধান সংশোধনী, একে ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন কিন্তু বলা হয়ে থাকে। তারপরে দেখো 104তম সংবিধান সংশোধনী সর্বশেষ 2020 সালে হয়েছে, যেখানে কিন্তু লোকসভা, বিধানসভার তপশিলি জাতি উপজাতিদের জন্য যে সংরক্ষণের বয়সসীমা 70 থেকে 80 বছর কিন্তু করা হয়েছে। এছাড়া দেখো অ্যাংলো ইন্ডিয়ান যে লোকসভার যে দুটো পদ রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য হিসেবে, সেই পদটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য একই সাথে 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? কোন রাজ্য তার প্রতিবেশী বা পার্শ্ববর্তী 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজ্য বরাবর তার চারপাশে কিন্তু আরও 8টি রাজ্য কিন্তু সীমানা স্পর্শ করেছে, এবং সব থেকে বেশি কিন্তু রয়েছে এই সংখ্যাটা, মনে রাখবে। এবার দেখো কোন কোন রাজ্য সীমানা স্পর্শ করেছে আমরা একটু জেনে রাখবো। এই যে উত্তরপ্রদেশের সঙ্গে দেখো রাজস্থান, উত্তর পশ্চিমে রয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, এছাড়া উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা রয়েছে উত্তরপ্রদেশের। পরবর্তী প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো, একটি সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের উদাহরণ দেখো নিম্নোক্ত কোনটি? এটা সঠিক উত্তর হবে অপশন সি, উইন্ডোজ। পরবর্তী দেখো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু, লোকসভার শূন্যকাল বা 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? দেখো এটা হয়ে থাকে 1 ঘন্টা। কোন সময়টা দেখো? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টাকে বলা হয়ে থাকে শূন্যকাল। এবার দেখো এই রিলেটেড কিছু তথ্য, ভারতের নতুন সংসদ ভবন কিন্তু তৈরি হয়েছে, যেটার নাম কি? ইম্পর্টেন্ট, পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত। এবার দেখো লোকসভার যে স্পিকার বা পদাধিকারী ব্যক্তি বা অধ্যক্ষ রয়েছে, কিন্তু প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? তার নাম হচ্ছে ভারতের গণেশ বাসুদেব মাভলঙ্কার বা জে.ভি. মাভলঙ্কার নামে পরিচিত। তবে দেখো লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম হচ্ছে মীরা কুমার। ভারতের বর্তমান লোকসভার স্পিকারকে ওম বিড়লা কিন্তু রয়েছে। তবে লোকসভার স্পিকারকে কে নির্বাচিত করে থাকেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের লোকসভার পদাধিকারী ব্যক্তি লোকসভার স্পিকার পদ গ্রহণ করার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? পরবর্তী প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো সভ্যতা এই যে রয়েছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো, ডিমের যে সাদা অংশ রয়েছে, ডিমের সাদা অংশটির নাম কি? ডিমের সাদা অংশটির নাম হচ্ছে অ্যালবুমিন। কি নাম? অ্যালবুমিন, মনে রাখবে। এই রিলেটেড দেখো, ডিম একটি আমিষ জাতীয় প্রোটিন জাতীয় খাবার। এবার দেখো প্রোটিন বিপাক হয়ে থাকে, প্রোটিন বিপাকের ফলে যে উপাদানটি তৈরি হয়ে থাকে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তবে দেখো শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি, শর্করা বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়ে থাকে আমাদের? কার্বন ডাইঅক্সাইড। এবং প্রোটিন এর গঠনের একক কি বলা হয়ে থাকে? দেখো এই অ্যামাইনো অ্যাসিডকেই কিন্তু প্রোটিন গঠনের একক বলা হয়। তবে দেখো উদ্ভিদের মূলে কোন প্লাস্টিড থাকে? সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে? আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করতে পারে, সেটার নাম হচ্ছে গিয়ে অপশন সি, সঠিক উত্তর বাদুড়। রিলেটেড তীক্ষ্ণতা রয়েছে কোন প্রাণীর সব থেকে বেশি? সেটা হচ্ছে মশার গুঞ্জনে কিন্তু তীক্ষ্ণতা বেশি। তবে দেখো শব্দের উৎসকে কি বলা হয়ে থাকে? শব্দের উৎসকে বলা হয় শনক। শব্দ এক প্রকার কি? শব্দ হচ্ছে এক প্রকার হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, মনে রাখবে। তারপরে দেখো ইম্পর্টেন্ট, মানুষের হাত, পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? মানুষের হাত কিন্তু 3য় শ্রেণীর লিভারের কিন্তু উদাহরণ। এবার আমরা জেনে নিব লিভার কি। দেখো লিভার হচ্ছে একটি সরল বা বক্রদণ্ড, যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারদিকে কিন্তু ঘুরতে থাকে। দেখো
এই হচ্ছে লিভার। প্রতিটা যন্ত্রেই কোনো না কোনো লিভার কিন্তু রয়েছে। এই অনুযায়ী লিভারের কিন্তু 3টা ভাগ রয়েছে। এক হলো প্রথম শ্রেণীর লিভার, 2 দ্বিতীয় শ্রেণীর লিভার এবং 3 তৃতীয় শ্রেণীর লিভার। এবার দেখো প্রথম শ্রেণীর লিভার আমরা কোনগুলোকে বলে থাকবো। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, এটা ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো পরীক্ষায় আসে কিন্তু ঘুরে ফিরে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কিন্তু 1-এর বেশি হতে পারে, 1-এর কমও হতে পারে বা 1-এর সমান, 3টি হতে পারে কিন্তু। অপশন দিবে কিন্তু পরীক্ষায়, তো আমাদের কনফিউজ হতে পারে। তো আমরা সঠিক উত্তরটা খুঁজে নিব। দেখো এই যে প্রথম শ্রেণীর লিভারের কিছু উদাহরণ, টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেকি, নলকূপের হাতল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। একেবারে নাম সহ, সংজ্ঞা সহ, উদাহরণ সহ কিন্তু জেনে রাখবে। তারপর দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার। এই যে দ্বিতীয় শ্রেণীর লিভার, যার যান্ত্রিক সুবিধা কিন্তু 1-এর বেশি হয়ে থাকে, মনে রাখবে। এবার উদাহরণ দেখো কি রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার, যেমন আমরা নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাতি, হ্যাঁ, ইত্যাদি কিন্তু বলে থাকবো। তবে দেখো তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারের যদি যান্ত্রিক সুবিধা বলি তাহলে সেটা হচ্ছে 1-এর থেকে কম, যেটা হচ্ছে মানুষের হাত, আমরা পড়েছি। এছাড়া দেখো মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, এগুলো প্রত্যেকটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আসতেই পারে যে কোনোটা, কিন্তু একেবারে উদাহরণ ধরেও প্রশ্ন আসতে পারে যে এটি কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই কোন রাজ্যের উপর হস্তক্ষেপ করে না? আরবিআই কোন রাজ্যের উপর তার হস্তক্ষেপ জারি করে না? এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীর রাজ্যের উপর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতে বাজেট আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল? ভারতে বাজেট কিন্তু চালু হয়েছিল 1800, অপশনে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করেছিলেন? কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটনের আমলে কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাশ হয়েছিল। এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটি 1878 সালে লর্ড লিটন কর্তৃক কিন্তু প্রণীত হয়েছে এবং পাশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে সরকারের সমালোচনাকারী ব্যক্তিদের চুপ করানোর জন্য এটি কিন্তু প্রণয়ন করেছিল, বিশেষ করে ভারতীয়দের মুখ বন্ধ করার জন্য এই আইন করা হয়েছিল। ছাপাখানা সহ সংবাদপত্রের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল। সংবাদপত্রগুলো কি আপত্তিকর কিছু প্রকাশ করারও কিন্তু বিরোধিতা করেছিল। এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটি কিন্তু গ্যাগিং অ্যাক্ট নামেও পরিচিত, মনে রাখবে, গ্যাগিং অ্যাক্ট। মূলত তৎকালীন যে অমৃতবাজার পত্রিকাকে লক্ষ্য করে এটি করা হয়েছিল। লর্ড রিপন এই আইনটিকে কিন্তু বাতিলও করেছিলেন পরবর্তী সময়ে। প্রশ্ন আসতে পারে কে বাতিল করেছেন, সেটা উত্তর হয়ে যাবে লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন দেখো, কাকড়াপাড়া প্রকল্প, কাকড়াপাড়া প্রকল্পের জলাধারা, কাকড়াপাড়া প্রকল্পের জলধারা কোন নদীতে গিয়ে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে তাপ্তি নদী। তাপ্তি নদীতে কিন্তু মিশেছে এবং এই নদীর সঙ্গে যুক্ত এই প্রকল্পটি কাকড়াপাড়া প্রকল্প। হীরাকুদ বা মহানদী পরিকল্পনা, হীরাকুদ বা মহানদী পরিকল্পনা, যেটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত মহানদীর উপর। হীরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, মনে রাখবে, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী পরিকল্পনা। এই পরিকল্পনায় হীরাকুদ, টিকিয়াপাড়া, নারাজ নামক স্থানে সেচ বাঁধ নির্মাণ কিন্তু করা হয়েছে। তারপরে দেখো ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে। সেই ম্যাসেঞ্জার বাঁধেও, যেটি কিন্তু কানাড়া বাঁধ নামেও কিন্তু পরিচিত, মনে রাখবে। তাছাড়া দেখো আরও কিছু বাঁধ রয়েছে, যেমন কংসাবতী এবং তার উপনদী কুমারী নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে বাঁকুড়ার অম্বিকানগর বাঁধ, মুকুটমণিপুরের বাঁধ ইত্যাদি। তবে দেখো পৃথিবীর উচ্চতম সেচ বাঁধ, যেটা কিন্তু রাশিয়ার নুকরেকে অবস্থিত। তারপরে পৃথিবীর দীর্ঘতম বাঁধ দক্ষিণ আমেরিকার পারানা নদীতে, ইয়াসিরিটা অ্যাপাটপ জায়গায় কিন্তু অবস্থিত। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম গ্র্যান্ড কুলি। তারপরে গান্ধী সাগর জলাধার চম্বল নদীতে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। রানা প্রতাপ সাগর এবং জহর সাগর, যেটা কিন্তু চম্বল নদীতে কিন্তু গড়ে উঠেছে রাজস্থানে। তবে দেখো গোবিন্দবল্লভ পন্ত সাগর, ইম্পর্টেন্ট কিন্তু, রিহান্ত নদীতে তৈরি হয়েছে, যেখানে কিন্তু ভারতের বৃহত্তম যে জলাধার রয়েছে। তারপরে দেখো কৃষ্ণরাজ সাগর, কাবেরী এবং শিব সমুদ্র নদীর প্রকল্পে কিন্তু গড়ে উঠেছে কর্ণাটক রাজ্যে। ভারতের দীর্ঘতম খালের নাম কি? পরীক্ষায় আসে, সেটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল বা সারদা খাল। তবে দেখো এই যে কাকড়াপাড়া প্রকল্পের জলধারার নাম কি? সেটার নাম উকাই। কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সেটা হচ্ছে তাপ্তি নদী। কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের ক্লাস।
তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু এক্ষুনি যোগাযোগ করে নেবে। আর আজকের ক্লাসের পিডিএফ যদি কেউ পেতে চাও তাহলে টেলিগ্রামে জয়েন করে নেবে। তার সঙ্গে বলছি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রত্যেককে থ্যাংক ইউ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।